বিসমিল্লাহির রহমানির রহিম। রংপুর সরকারি সিটি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসের যে ধারাবাহিকতা, তারই অংশ হিসাবে আজকের 2021 সালের যারা পরীক্ষার্থী আসো তাদের জন্য আমাদের যে কার্যক্রম, অনলাইন কার্যক্রম, সেই অনলাইন কার্যক্রমের অর্থনীতি বিষয়ের দ্বিতীয় পত্র, সেই দ্বিতীয় পত্রের আজকের যে ক্লাস, সেই ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা জানো 2021 সালের যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য সিলেবাসকে পুনর্বিন্যাস করা হয়েছে। এই পুনর্বিন্যাসকৃত সিলেবাসের যে আমাদের আলোচিত আমাদের যে নির্ধারিত বিষয়, সেই বিষয়ের উপরেই আজকের ক্লাস। তো আজকে দ্বিতীয় পত্র, অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ বাংলাদেশের কৃষি, সেই বাংলাদেশের কৃষি অধ্যায়ের উপরে আজকে আমার দ্বিতীয় ক্লাস। এর আগে আমি একটি ক্লাস পাওয়ার পয়েন্টে রেকর্ডিং করে দিয়েছিলাম, তো তারই ধারাবাহিকতা আজকে দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। তো তোমরা জানো বাংলাদেশের এর আগে আমরা যখন সশরীরে ক্লাসে উপস্থিত ছিলাম, ক্লাস নিয়েছিলাম, এই বাংলাদেশের কৃষি নিয়ে অনেক আলোচনা, অনেক ক্লাস তোমরা পেয়েছো, এবং আমি মূলত বাংলাদেশের কৃষি নিয়ে যে ক্লাসগুলো ছিল সেগুলো আলোচনা করার চেষ্টা করেছিলাম বা ক্লাস নিয়েছিলাম। তো বাংলাদেশের কৃষির ওপর আজকে যেহেতু দ্বিতীয় ক্লাস, তো আমরা শুরু করি। তো এর আগের ক্লাসে আমরা একটু দেখে নেব কি কি আমরা আলোচনা করেছিলাম। এর আগে বাংলাদেশের কৃষি, অর্থাৎ কৃষি নিয়ে, কৃষি কাকে বলে, কৃষিকাজ কাকে বলে, এটা আমরা জানি বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ, এবং কৃষি সম্পর্কে আমাদের সম্যক ধারণা আছে। আমরা কৃষি সম্পর্কে তারপরেও আমাদের যে নির্ধারিত বিষয়, সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। বাংলাদেশের কৃষি, তো কৃষি সম্পর্কে আমরা একটু জানি। আমরা জানি কৃষি মানুষের আদিম পেশা, মানুষের সৃষ্টির যে শুরু থেকেই, অর্থাৎ মানুষের পৃথিবীতে মানুষের জীবনযাত্রা, মানুষের আবির্ভাবের পর থেকে তাদের বেঁচে থাকার, প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য যে সংগ্রাম, সেই তারই অংশ হিসাবে তারা কৃষিকে বেঁচে থাকার অবলম্বন হিসাবে গ্রহণ করেছিল। সেই জন্য কৃষি হচ্ছে মানুষের আদিম পেশা। তো এটা এমন একটা পেশা যেটি কি সৃষ্টি সম্পর্কীয় কাজ, অর্থাৎ মানুষ একেবারে সম্পূর্ণভাবে একটি পর্যায় থেকে আরেকটি পর্যায়ে এর প্রবর্তন ঘটায় বা উদ্ভাবনের সাথে জড়িত। যেমন এটি ভূমি কর্ষণ থেকে শুরু করে, অর্থাৎ কৃষির মধ্যে কি কি বিষয় থাকে, ভূমি কর্ষণ থাকে, বীজ বপন, শস্য উদ্ভিদ পরিচর্যা থেকে শুরু করে উৎপাদিত পণ্য সংরক্ষণ এবং বাজারজাতকরণ পর্যন্ত এই কৃষির এর ভিতর যে কার্যক্রমগুলো আছে, যে কর্মকাণ্ডগুলো আছে, সেগুলো কৃষির মধ্যে পড়ে। অর্থাৎ ভূমি কর্ষণ থেকে শুরু করে একেবারে বীজ বপন, তারপরে এর যে যত্ন বা পরিচর্যা, তারপরে রক্ষণাবেক্ষণ এবং বাজারজাত পর্যন্ত সমস্ত কর্মকাণ্ড কৃষির মধ্যে পড়ে। তো শুধু কি ভূমি কর্ষণ বা যে উদ্ভিদের যে উৎপাদন, সেটি কি একমাত্র কৃষির সাথে জড়িত? না। তো বর্তমানে এই যে কৃষির মধ্যে কিন্তু পশুপালন আছে, তারপরে মৎস্য আছে, বনায়ন আছে। অর্থাৎ উদ্ভিদ যেমন শস্য বা উদ্ভিদ যেমন কৃষির মধ্যে অন্তর্গত, এর মধ্যে পশুপালন, তারপরে মৎস্য, তারপরে বনজ সম্পদ, এগুলো সমস্ত কর্মকাণ্ড কি কৃষির মধ্যে অন্তর্ভুক্ত বা কৃষির অন্তর্ভুক্ত। তো আমরা জানি বাংলাদেশের কৃষি কেমন, বাংলাদেশের কৃষির যে কাঠামো, এটি যদি আমরা একটু দেখি, কৃষির কাঠামো কি, আমাদের কৃষির কাঠামো সম্পর্কে একটু জানতে হবে। অর্থাৎ বাংলাদেশের কৃষির অবস্থা কী, কৃষকদের অবস্থা কী, বাংলাদেশের জমির মালিকানা কেমন। অর্থাৎ কৃষি কাঠামো বলতে সমস্ত কৃষি রিলেটেড সমস্ত কর্মকাণ্ড এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। তার মধ্যে এটি হলো জিডিপি,
অর্থাৎ বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কেমন। বাংলাদেশের যে জিডিপি হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে যত ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, এই অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে কৃষির অবদান কত, কৃষির খাত উপখাতগুলোর অবদান কত, এই সমস্ত কিছু কৃষির কাঠামোর মধ্যেই আমরা দেখব। তারপরেও আমরা কৃষির কাঠামোর একটু যদি সংজ্ঞাটা দেখি, তো আমরা একটু স্কিপ করে যাই। কৃষির কাঠামোর সংজ্ঞা আমরা যদি দেখি, জাতীয় অর্থনীতিতে কৃষির অবস্থান, কৃষিখাতের অন্তর্গত বিভিন্ন উপখাত ও সেগুলোর উৎপাদন, জিডিপিতে সমগ্র কৃষি ও তার উপখাতগুলোর অবস্থান ও আপেক্ষিক গুরুত্ব, ভূমিসত্ত্ব ব্যবস্থার ধরন, উৎপাদনের একক ও তার প্রকৃতি ইত্যাদি কৃষি উৎপাদনের গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া কৃষি উৎপাদনের পদ্ধতি ও উদ্দেশ্য, কৃষিকাজের সাথে জড়িত মানুষের আর্থসামাজিক অবস্থা ইত্যাদিও বিবেচ্য বিষয়। এসব বিষয়ের সমন্বিত রূপকে কৃষি কাঠামো বলে। অর্থাৎ কৃষির মধ্যে সমস্ত কৃষি কাঠামো বলতে কৃষি রিলেটেড সমস্ত বিষয় এর অন্তর্ভুক্ত থাকবে বা এর অন্তর্গত থাকবে। তো আমরা যদি আগের বিষয়ে ফিরে যাই, তাহলে কৃষি কাঠামো সম্পর্কে আমরা জানলাম। তো কৃষির বিভিন্ন উপখাত রয়েছে, বিভিন্ন উপখাত মানে কৃষির মধ্যে আমরা একটু আগে কৃষির সংজ্ঞায় আমরা দেখলাম কৃষির ভিতর কি কি উপখাত রয়েছে। কৃষির মধ্যে মূলত তিনটি উপখাত কৃষির মধ্যে রয়েছে, অর্থাৎ তিনটি উপখাত নিয়ে কৃষি গঠিত। তার মধ্যে একটি হলো শস্য ও শাকসবজি, 2 নম্বর হলো প্রাণী সম্পদ বা প্রাণীজ সম্পদ, 3 নম্বর হচ্ছে বনজ সম্পদ। এবং এর আগে বর্তমানে মৎস্য খাতকে আলাদা একটি খাত হিসাবে বিবেচনা করা হয়, কিন্তু আগে মৎস্য খাতও কৃষির অন্তর্ভুক্ত হিসাবে গণ্য করা হতো। অর্থাৎ কৃষির তাহলে মৎস্য খাতকে আমরা যদি অন্তর্ভুক্ত করি কৃষির, তাহলে এই আমরা বলতে পারি কৃষির উপখাত হচ্ছে 4টি। একটি হলো শস্য ও শাকসবজি, 2 নম্বর হলো প্রাণী সম্পদ, 3 নম্বর হচ্ছে বনজ সম্পদ এবং 4 নম্বর হলো মৎস্য সম্পদ। তাহলে আমরা দেখব যে শস্য শাকসবজি এগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে। শস্য কোনগুলো, শস্যর মধ্যে আবার অর্থনৈতিক যে শস্যগুলো আছে, অর্থনৈতিক অর্থাৎ মানুষের খাদ্যদ্রব্য এবং এর সঙ্গে যেগুলো খাওয়া যায় না কিন্তু বিক্রি করে আবার অর্থ উপার্জন করা যায়, সেগুলো হচ্ছে অর্থনৈতিক শস্য বা অর্থনৈতিক পণ্য। তো এই যে শস্য ও শাকসবজি, তার মধ্যে আছে ধান, গম, ডাল, বাদাম, আলু, সরিষা, পেঁয়াজ, হলুদ, এগুলো হচ্ছে এর মধ্যে অন্তর্ভুক্ত। এবং অর্থনৈতিক বা অর্থকরী যে ফসল আছে, যেমন পাট, চা, আখ, তামাক ইত্যাদি এই শস্য ও শাকসবজির অন্তর্গত, এই উপখাতের অন্তর্ভুক্ত। তাহলে আমাদের জিডিপিতে এই খাতের বর্তমানে 2017 সালের যে অর্থনৈতিক সমীক্ষা, এই সমীক্ষা অনুযায়ী 7.92% এই উপখাতের অবদান আমাদের জিডিপিতে, অর্থাৎ আমাদের অর্থনৈতিক যে কর্মকাণ্ড তার মধ্যে এর 7.92% অবদান হচ্ছে আমাদের এই উপখাতের অবদান বা অংশ। এরপরে আমরা দেখব প্রাণী সম্পদ। শস্য শাকসবজি এর মধ্যে শস্য শাকসবজির বাইরে আরেকটি হলো প্রাণী সম্পদ। এই প্রাণী সম্পদ এর অবদান শস্য শাকসবজির মতো না। জিডিপিতে আমাদের যে জিডিপির আয়তন, এই জিডিপিতে এর অবদান হচ্ছে 1.60। এটি খুব বেশি না হলেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রাণী সম্পদ যেমন আমাদের অর্থনীতিতে বা জিডিপিতে অবদান রাখে, তেমনই এটি কি আমাদের যে মাংস, দুধ, ডিম এর যে চাহিদা, অর্থাৎ প্রাণীজ আমিষের যে চাহিদা, সেই আমিষের চাহিদা পূরণ করার জন্য আমাদের প্রাণী সম্পদের বা এই উপখাতের অবদান মানে অনস্বীকার্য। অর্থাৎ মনুষ্য সম্প্রদায়ের বা মনুষ্য সভ্যতার বিকাশে এই উপখাতের অবদান একেবারে উল্লেখযোগ্য।
তো এটি কি মূলত গৃহে পালিত যে নানা জাতীয় পশু পাখি আমরা গৃহে কী করি লালন পালন করি, সেগুলো থেকেই বা সেগুলোকে নিয়েই এই উপখাতের মানে সেগুলোই হচ্ছে এই উপখাতের অন্তর্ভুক্ত। তো এরপরে আমরা যদি দেখি বনজ সম্পদ, ইহা একটি গুরুত্বপূর্ণ উপখাত। যদিও আমাদের দেশ বনজ সম্পদে আমাদের যে প্রয়োজন, একটা দেশের বনজ সম্পদের যে প্রয়োজন, তার তুলনায় আমাদের এটি অপর্যাপ্ত, অর্থাৎ আরও আমাদের বনজ সম্পদ থাকার প্রয়োজন ছিল। তো তারপরেও আমাদের যে পরিমাণ বন আছে সেটিও সেগুলো থেকে আমরা উল্লেখযোগ্য অংশ পেয়ে থাকি। আমাদের অর্থনীতিতে এই উপখাতের অবদানও গুরুত্বপূর্ণ এবং এটি প্রাণীজ সম্পদের যে উপখাত, সেই উপখাতের চেয়ে সামান্য একটু বেশি জিডিপিতে অবদান, 1.66% আমাদের জিডিপিতে এর অবদান। তো এরপরে মৎস্য সম্পদ দেখি। মৎস্য সম্পদের আমাদের যে অসংখ্য নদীনালা খাল বিল রয়েছে আমাদের দেশে এবং আমাদের দক্ষিণে বিশাল সুন্দরবন মৎস্য সম্পদের আহরণের একটি বিশাল ক্ষেত্র। যদিও আমরা এই সম্পদগুলোকে বা এই উৎসগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারি না, তারপরেও যদি যে পরিমাণ মৎস্য সম্পদের উৎপাদন আমাদের দেশে, সেটিও কিন্তু কম না। তো এটি আমাদের জিডিপিতে এর অবদান 3.66%। আমরা দেখব 3.61% জিডিপিতে। আমরা যদি দেখি 2016 সালে সামগ্রিক কৃষি উৎপাদনে যে অবদান, সেই কৃষি উৎপাদনের যে সামগ্রিক অবদান, সেই কৃষি ক্ষেত্রে কোন উপখাতের অবদান কীরকম। তো সবচেয়ে বেশি অবদান আমরা এর আগে দেখলাম। এই যে একটু বড় আমরা এই পাই চার্ট নিলাম বোঝার জন্য, পাই চার্টের মাধ্যমে আমরা এটা বোঝার চেষ্টা করব। তো এই যে শস্য ও শাকসবজি, সবুজ এটা নীল রং দিয়ে এখানে নির্দেশ করা হয়েছে। এখানে 53.54% এটা শতকরা অংশ। তো 53.54 আমাদের যে কৃষি খাতের অবদান, এই কৃষি খাতের মধ্যে 53.54 শস্য ও শাকসবজির একটা অর্ধেকেরও বেশি এই উপখাতের অবদান। তারপরে হচ্ছে 24.41 মৎস্য খাতের অবদান, 11.23 এটি হলো লাল রং দিয়ে মূলত বনজ সম্পদকে নির্দেশ করা হয়েছে। তো এই বনজ সম্পদের অবদান কত, 11.23, এবং সবচেয়ে কম হলুদ রং দিয়ে নির্দেশ করা হয়েছে কি প্রাণী সম্পদের অবদান। তো এটা কি, এটা 10.82%। তো এখান থেকে এর আগেও আমরা দেখার চেষ্টা করলাম এবং এখান থেকে আরও আমরা ক্লিয়ার ধারণা পেলাম। আসলে এটি 2016 সালের যে তথ্য, সেই 16 সালের তথ্যের আলোকে এটি করা। তো বর্তমানে যে খুব বেশি এদিক সেদিক বা হেরফের হয়েছে সেটিও না, এটি হয়তো একটু এদিক সেদিক হতেও পারে। তো এরপরে আমরা দেখব আসলে আমাদের জিডিপিতে কৃষির উপখাতগুলো শতকরা অবদান কত। বিভিন্ন অর্থবছরে এখানে বিভিন্ন সময়ে বা বিভিন্ন অর্থবছরে আমাদের সাধারণত অর্থনৈতিক যে হিসাবগুলো রাখা হয়, সাধারণত অর্থবছরকে কেন্দ্র করেই এই হিসাবগুলো করা হয়। তো 2011-12 অর্থবছরে 2011-12 অর্থবছর, 2012-13 অর্থবছর, 2014-15 অর্থবছর, 2015-16 অর্থবছর, 2016-17 অর্থবছর, এবং এই অর্থবছরগুলোতে কৃষির যে উপখাত, শস্য ও শাকসবজি অবদান কেমন, প্রাণী সম্পদের অবদান কেমন, বনজ সম্পদের অবদান কেমন, মৎস্য সম্পদের অবদান কেমন, এখানে দেখা যাচ্ছে যে 2011-12 অর্থবছরে 10.86%, এটি কমতে 2016-17 অর্থবছরে হয় কত, 7.92
পার্সেন্ট, অর্থাৎ একটি উল্লেখযোগ্য পরিমাণ সময়ের বৃদ্ধির সঙ্গে সঙ্গে বা সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আগে যে শস্য ও শাকসবজির অবদান যেটি ছিল সেটি কমে প্রায় কত 3%-এর মতো, শতকরা 3%-এর মতো কমে গেছে। এবং প্রাণী সম্পদের অবদানও তাই। আগে ছিল 2011-12 অর্থ বছরে 2.51, এটি কমতে কমতে 1.60% হয়। বন সম্পদের অবদান কত ছিল? এটি মোটামুটি একটা স্থির অবস্থায় আছে বলা যায়। 2011-12 অর্থ বছরে কত ছিল? 1.66%, এবং 2013-14 অর্থ বছরে একটি সামান্য বেড়ে 1.74 হয়, এবং 2016-17 অর্থ বছরে 1.66% হয়। মৎস্য সম্পদের অবদান আগে একটু বেশি ছিল, তারপরে এটি বর্তমানে কত 3.61% হয়। তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে সামগ্রিকভাবে জিডিপিতে কৃষির যে অবদান, একটা সময় ছিল যখন কৃষি জিডিপিতে, বাংলাদেশের জিডিপির আকারও ছোট ছিল বা কম ছিল, সেখানে জিডিপির অবদান ছিল, জিডিপিতে কৃষিখাতের অবদান ছিল 60%-এর মতো বা 60% মতো। সেটি আবার 91-92 সালের দিকে এসে কমে কত হয় 37%-এর মতো। এবং বর্তমানে কত জিডিপিতে কৃষির অবদান হচ্ছে, এগুলো আমরা যদি সব যোগ করি তাহলে কত হবে? এই যে শস্য শাকসবজির অবদান 7.92, এটা 8 যদি ধরি, এটা 1.5 ধরি, এটা 1.5-এর একটু বেশি, এটা যদি আমরা ধরি 3.5-এর একটু বেশি, তাহলে এটা সম্ভবত 15.15-এর একটু বেশি হয়। তাহলে যেখানে 60% ছিল, যেখানে এটি ছিল 70-এর দশকে আর কি, 70-এর দশকে যেখানে 60% অবদান ছিল, সেখানে এবং 91-92 সালে 37% বা 35%-এর মতো অবদান ছিল, সেখানে কমে হয় 15%-এর একটু বেশি বা 16% অলমোস্ট। তাহলে 16% যদি হয়, তাহলে এই যে কমতে কমতে এটা কমার কারণটা কি? কমার কারণ হচ্ছে অন্য যে খাতগুলো, কৃষি খাত বাদে অন্য খাত, বিশেষ করে শিল্প খাতের বিকাশের সঙ্গে সঙ্গে এই কৃষি খাতের কী হয়, আমাদের বিকাশটা অবদানটা কমে যায়। অর্থাৎ শিল্পের অবদান বেড়ে যায়, কৃষির অবদান কমে যায়। মানুষ শিল্পের দিকে বা শিল্প উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে বা ধাবিত হচ্ছে। আমাদের দেশেও তাই। আমাদের দেশের যে একটা সময় শিল্পের যে বিকাশ ছিল, তার চেয়ে বর্তমানে অনেক বেশি, এবং বর্তমানে কৃষির যে আমাদের জিডিপিতে কৃষির যে অবদান, তার চেয়ে শিল্পের অবদান অনেক বেশি বা তুলনামূলকভাবে বেশি। অথচ আমাদের মোট যে শ্রমশক্তি, এই শ্রমশক্তির একটি বড় অংশ কৃষিতে নিয়োজিত, অর্থাৎ প্রায় 45%-এর মতো শ্রমশক্তি কৃষিতে নিয়োজিত। অথচ শিল্প খাতে এর চেয়ে কম পরিমাণ শ্রমশক্তি নিয়ে আমাদের জিডিপিতে আবার অবদান বেশি রাখা সম্ভব হচ্ছে। তাহলে কি আমাদের একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অবশ্যই কৃষিখাতের প্রয়োজন আছে, কিন্তু কৃষিখাতকে যদি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই বা বেশি গুরুত্ব অর্থনীতির প্রধান উন্নয়নের মাধ্যম হিসাবে বিবেচনা করি, তাহলে আমাদের দেশ বা একটা দেশের অর্থনীতি কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না বা পৌঁছানো কঠিন হবে। আমরা দেখি আজকে যেসব দেশ উন্নত দেশ হিসাবে বিবেচনা করি বা যেসব দেশকে আমরা উন্নত দেশ হিসাবে বিবেচনা করি, সেগুলো কিন্তু শিল্পের উন্নয়নের মাধ্যমেই তারা উন্নতি লাভ করছে। তাহলে আমাদের এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে কৃষির যে অবদান, সেই অবদান আজকে কম হওয়ার পেছনে একটি বিষয় আমরা এখান থেকে ধরে নিতে পারি যে আমাদের দেশেও কিন্তু উন্নতির দিকে ধাবিত হচ্ছে। অর্থাৎ কৃষির অবদান কমছে, আবার শিল্পের অবদান বৃদ্ধি পাচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি বিবেচনা করি, তাহলে অবশ্য অর্থনীতির
জন্য একটি ভালো দিক। আবার এটি কৃষিকে বাদ দিয়ে একটি অর্থনীতি কৃষিকে বাদ দিয়ে কখনোই কিন্তু তার কাঙ্ক্ষিত লক্ষ্যে আবার পৌঁছাতে পারবে না। কারণ কৃষি হচ্ছে কি একটি মৌলিক পেশা বা মৌলিক মানুষের যে বেসিক নিডসগুলো তার মধ্যে একটি হলো খাদ্য। এই খাদ্যের যোগান কিন্তু কৃষি থেকে আসে, এই সরাসরি আসে কৃষি থেকে। তাহলে এই যে খাদ্যের যোগান, এটি ছাড়া কিন্তু মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। তাহলে কৃষিকে অবহেলার কোনো সুযোগ নাই। কৃষিকে ব্যবহার করে আমাদের উন্নতির পথে এগিয়ে যেতে হবে। তো এরপরে আমরা যদি দেখি এই বাংলাদেশে জিডিপিতে যে কৃষির অবদান, বিভিন্ন অর্থবছরে জিডিপিতে কৃষির যে উপখাতগুলো রয়েছে সেই উপখাতগুলোর যে অবদান, সেগুলো আমরা যদি একটু লেখচিত্রের মাধ্যমে দেখি তাহলে আমরা দেখব কি লেখচিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে বিভিন্ন সময় জিডিপিতে, অর্থাৎ এর আগে আমি যে টেবিলটা নিয়েছিলাম সেই টেবিলটা এখানে কিন্তু দেয়া আছে পেস্ট করে, যে এই যে 11-12 অর্থ বছরে, 12-13 অর্থ বছরে এবং সর্বশেষ এইভাবে করতে করতে 2016-17 অর্থ বছরের যে বিভিন্ন জিডিপিতে কৃষির উপখাতগুলোর যে অবদান সেগুলো এখানে দেখানো আছে। যেমন এই যে 10.86 থেকে 7.92 এবং 4.39 থেকে 3.61। তাহলে এখানে আমরা যদি কম্পারেটিভ স্টাডি দেখি তাহলে এখানে দেখা যাবে 2011-12 সালে অর্থ বছরে এই যে নীল রং দিয়ে শস্য শাকসবজির অবদান এখানে দেখানো আছে, এবং এখানে এক্স অক্ষে কি দেখানো আছে, এক্স অক্ষে বিভিন্ন অর্থ বছর এবং ওয়াই অক্ষে শতকরা হার দেখানো আছে। তো নীল রং দিয়ে এখানে বোঝানো হচ্ছে কি শস্য শাকসবজি, এবং লাল রং দিয়ে বোঝানো হচ্ছে প্রাণী সম্পদ, কালো যে রং সেই কালো রং দিয়ে বোঝানো হচ্ছে বনজ সম্পদ, এবং সবুজ রং দিয়ে বোঝানো হচ্ছে মৎস্য সম্পদ। তাহলে এখানে সবগুলো একটাই বিষয় স্পষ্ট, এখানে এই শস্য ও শাকসবজির উপখাতের যে অবদান এটি সবসময় অনেক বেশি, এবং অনেক ক্ষেত্রে এটি অনেক উপখাতের ডাবলেরও বেশি বা দ্বিগুণেরও বেশি। তাহলে এই যে 2011-12 সালের যেখানে 10.10-এর বেশি 10%-এর বেশি শস্য ও শাকসবজি উপখাতের অবদান, সেখানে প্রাণী সম্পদের অবদান কত? প্রাণী সম্পদের 2.51, এই 2-এর একটু সামান্য বেশি, এবং বনজ সম্পদের অবদান 2%-এরও একটু কম। তারপরে আমাদের যে মৎস্য সম্পদ এটি এর অবদান 4% একটু বেশি। এভাবে বিভিন্ন অর্থ বছরে যে এখানে যে বার ডায়াগ্রাম দেখানো আছে সেই ডায়াগ্রাম থেকে আমরা স্পষ্ট ধারণা পাই যে বিভিন্ন অর্থ বছরে বিভিন্ন উপখাতগুলোর, কৃষির যে উপখাতগুলো রয়েছে সেই উপখাতগুলোর অবদান কীরকম। তাহলে এখান থেকে আমরা অনায়াসে তুলনা করতে পারবো যে বিভিন্ন অর্থ বছরে কৃষির উপখাতগুলোর অবদান কীরকম। তাহলে এই যে তোমাদের যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস, সেই সিলেবাসের যে শিখনফল, এই শিখনফলগুলোর যে গুরুত্ব সেখানে উল্লেখ আছে। তোমরা হয়তো বা দেখছো যে আমাদের কোন বিষয়ে কয়টা ক্লাস নিলে বা কোন অধ্যায়ের উপরে কতটি ক্লাস নিলে এই শিখনফলগুলো অর্জন করা সম্ভব হবে এবং তোমরা এগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবা, সেগুলোকে এমফ্যাসিস দিয়ে, সেগুলোকে টার্গেট করেই আমি আমার ক্লাসটি নেওয়ার চেষ্টা করছি। আশা করি যে আমাদের জিডিপিতে আমাদের কৃষির যে বিভিন্ন উপখাত রয়েছে সেই উপখাতগুলোর যে অবদান, সেই অবদানগুলো তোমরা মাথায় রাখার চেষ্টা করবা এবং স্টাডি করবা। তাহলেই এই যে কোনো ক্ষেত্রে তোমরা এই বিষয়গুলোকে সামনে নিয়ে এই আমাদের যে লেখচিত্র বা ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম থেকে তোমরা অবশ্যই নিজের মতো করে ব্যাখ্যা করার যোগ্যতা অর্জন করবা। তাহলে এই বিষয়গুলোকে সামনে রেখে এবং তোমাদের যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস, এই সিলেবাসের উপরে তোমরা তোমাদের পড়াশোনাকে অব্যাহত রাখবা। এই
বিষয় বলেই আজকে আমি আমার ক্লাস শেষ করতেছি। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।